সম্মানিত শ্রোতা, আজকে শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বন্দর সুন্দরী চতুর্থ পর্ব। সম্পদশালী বন্দরনগরী কালিকট। পার্শ্ববর্তী মালাবার ও অন্যান্য বন্দরগুলো থেকে সে আজ ছিনিয়ে নিয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট। অথচ সমুদ্র ব্যবসায়ীদের কাছে অনেক বেশি সুবিধাজনক ছিল মালাবার বন্দরই। ভৌগোলিক সুবিধার দিক থেকেও নিরাপত্তার দিক থেকে কালিকট বন্দর জাহাজ ভেড়াবার পক্ষে উপযোগী ছিল না। উপকূলে কাদামাটির চড়ায় এই তো সেদিনও গাছের গুড়ির মতো পড়ে থাকত কুমিরের দল। অসতর্ক কোনো নাবিক জাহাজ বা নৌকো থেকে নেমে কর্দমাক্ত তটরেখা অতিক্রম করে নগরীতে প্রবেশ করতে গিয়ে কুমিরের খাদ্যে পরিণত হতো। মৌসুমি বায়ুর ধাক্কায় প্রবল জলোচ্ছ্বাস প্লাবিত করত নগরীকে, তাছাড়া জলদস্যুর উৎপাত ছিলই। কিন্তু এসব প্রতিকূলতাকে অতিক্রম করতে পেরেছে শাসক সামরিন ও কালিকটের বণিকদের সম্মিলিত ইচ্ছাশক্তি। শাসক সামরিন বাণিজ্য প্রসারের জন্য ও নগরীর উন্নতির জন্য নানা নীতি গ্রহণ করেছেন। জলোচ্ছ্বাস থেকে নগরীকে বাঁচাবার জন্য ঘোড়সওয়ারের কোমর সমান উঁচু প্রাচীর গড়েছেন উপকূল নগরীর চারপাশে। বন্দর অঞ্চল ঘিঞ্জি হলেও নগরীকে একটু ভিতর দিকে সরিয়ে নিয়ে গিয়ে সেখানে চওড়া রাস্তাঘাট নির্মাণ করেছেন। মালাবার সহ আশেপাশের বেশ কয়েকটা বন্দরে নিয়ম আছে যে কোনো জাহাজ যদি মিষ্টি জল সংগ্রহের জন্য বন্দরে ভেড়ে তবে তাকে শুল্ক দিতে হবে, অথবা কোনো জাহাজ যার গন্তব্য ছিল অন্য কোনো জায়গা সে যদি সামুদ্রিক ঝঞ্ঝা বা অন্য কোনো বিপদের সম্মুখীন হয়ে বন্দরে ভেড়ে অথবা উপকূল অঞ্চলে ভেঙে পড়ে বা সমুদ্র যাত্রার অনুপযুক্ত হয়, তবে সেই পণ্য জাহাজগুলোর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারেন সেখানকার শাসক। কিন্তু সম্রাট সামরিন এসব শুল্ক বা বাজেয়াপ্তকরণের নীতি তুলে দিয়েছেন কালিকট থেকে। কড়া হাতে দমন করেছেন জলদস্যুদের। উপকূল অঞ্চলে কোনো নৌকো বা জাহাজের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ প্রমাণিত হলেই তৎক্ষণাৎ তাদের শুলে চড়ানো হয়। একই নিয়ম প্রযোজ্য বন্দর অঞ্চলে চুরি ছিনতাইয়ের ক্ষেত্রেও। অপরাধী হিন্দু নায়ার, ইসলাম আরব, কনফুসিয়াস চীনা, পাহাড়ি বৌদ্ধ বা শ্বেতাঙ্গ খ্রিস্ট ধর্মাবলম্বী যে জাত ধর্ম বা বর্ণের মানুষই হোক না কেন, চুরি বা লুণ্ঠনের সাজা হল মৃত্যুদণ্ড। শুল্ক মকুব বা এ ধরনের নিরাপত্তা দেশি বিদেশি বণিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে এ বন্দরকে। আর কালিকটের ব্যবসায়ীদের উদ্যমের কথা তো বলাই বাহুল্য। প্রচলিত একটা কথাই আছে যে কালিকটের ব্যবসায়ীরা এমন কোনো দিন নেই যেদিন ব্যবসা করে না। বন্দর অঞ্চলে গুদামজাত মশলা, কাপড়, শুকনো ফলের ব্যবসা তো আছেই, আছে মৌসুমি নানা জিনিসপত্রের ব্যবসা। এমনকি সেসব ব্যবসা যেদিন থাকে না সেদিন তারা বাড়ির সামনে বা রাজপথের পাশে শামিয়ানা টানিয়ে বসে যায় পান বিক্রি করতে। হতদরিদ্র ভিক্ষুক বা মাল্লা থেকে শুরু করে সম্রাট সামরিন পানের খিলিতে সুপারি কুচি ভরে খাবার অভ্যাস এ নগরীর প্রত্যেক মানুষের। স্বজম্ভুনাথও তাঁর ব্যতিক্রম নয়। অবসরে পান বিক্রি করা ব্যবসায়ীদের মধ্যে এমন অনেকে আছেন যাদের বৈভব বলতে গেলে সম্রাট সামরিনের কাছাকাছি। কিন্তু তাঁদের শামিয়ানার নিচে বসে পান বিক্রি করতে আত্মসম্মানে বাধে না, কারণ তাঁদের কাছে সবচেয়ে সম্মানের কাজ হল ব্যবসা। তা সে সামান্য পান বিক্রিই হোক অথবা স্বজম্ভুনাথের মতো রূপাজীবীদের ব্যবসায়ী হন না কেন। যে কারণে স্বজম্ভুনাথও সম্মানের আসনে আসীন। অন্য বড় ব্যবসায়ীদের মতো তাঁকেও যথেষ্ট সম্মান দেন সম্রাট সামরিন, কারণ স্বজম্ভুনাথ একজন বড় ব্যবসায়ী। রাজা সামরিন জানেন যে অন্য সব বন্দরকে পিছনে ফেলে কালিকট নগর বন্দরের উৎকর্ষতার ভিত্তি হল ব্যবসায়ীরা। যদিও হিন্দু ব্যবসায়ীর সংখ্যা নগণ্য। স্বজম্ভুনাথের মতো ২-৪ জন বড় ব্যবসায়ী হিন্দু হলেও অধিকাংশ বড় ব্যবসায়ী হলেন ইসলাম ধর্মাবলম্বী আরব জনগোষ্ঠীর লোক। তাঁরাই কালিকট বন্দরের অর্থনৈতিক সমৃদ্ধির মূল কারণ, যেজন্য ওই পর্তুগিজ অ্যাডমিরাল ভাস্কো যখন প্রথমবার কালিকটে এসে এ বন্দরে ঘাঁটি গাড়ার চেষ্টা করেছিলেন, তখন আরবদের আপত্তিতেই তাঁকে কালিকট ছাড়ার নির্দেশ দেন
সম্রাট সামরিন। অবশ্য ভাস্কো আর তাঁর লোকজন সামরিনের কাছে নিজেদের বণিক ধর্মপ্রচারকের পাশাপাশি মাঝদরিয়ার জলদস্যু বলেও প্রচার করেছিল, কালিকটবাসী নাবিকদের ভয় দেখাবার জন্য। সেটাও অবশ্য কালিকট থেকে পর্তুগিজদের বিতাড়নের আরেকটা বড় কারণ। জলদস্যুদের কোনো স্থান নেই কালিকটে। তবে গতবার আরব বণিকদের বিরোধিতার ব্যাপারটা সম্যক জানা আছে পর্তুগিজ ভাস্কোর। তাই তার জাত ক্রোধ আছে আরবদের প্রতি। স্বজম্ভুনাথ যদি হিন্দু না হয়ে আরব হতেন, তবে তার মৃচ্ছকটিককে মাঝসমুদ্রে ডুবিয়ে দিতেন ভাস্কো। স্বজম্ভুনাথের গণিকাপতের সঙ্গে ভাস্কোর রণতরীর প্রথম সাক্ষাতের পর যে কারণে পর্তুগিজরা প্রথমেই জানতে চেয়েছিল যে এই বেশ্যাপতের মালিক আরব নাকি হিন্দু। বন্দর বা নগরীর বেশ্যাপতিদের বেশ খাতির করেন সামরিন বা নগরবাসীরা। তার কারণ শুধু এই নয় যে এসব গণিকালয়গুলো নাগরিকদের মনোরঞ্জন ঘটায়, নাবিকদের তৃপ্তিদান করে, সেজন্য। নগরীতে গণিকাপল্লী থাকলে নগরীর সম্ভ্রান্ত অথবা গৃহস্থ নারীরা পুরুষের কাম লালসার শিকার হয় না বলেই সম্রাট সামরিন ও নগরবাসীর ধারণা। বহু দেশের বহু জাতের মানুষ আছে এই বন্দর নগরী কালিকটে। দীর্ঘদিন ধরে সমুদ্রযাত্রার কারণে তাদের অনেকেই নারীসঙ্গ থেকে বঞ্চিত থাকে। কিন্তু তারাও তো রক্তমাংসের মানুষ। যৌনতা তো নারী পুরুষ নির্বিশেষে জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের দেহের তৃষ্ণা মেটায় সমুদ্রসংলগ্ন কালিকট নগরীর বন্দর সুন্দরীরা। শুধু নারীরাই নয়, ব্রাহ্মণ ও উচ্চবর্ণের কিছু মানুষেরা উপযুক্ত প্রণামী পেলে নারীদেরও কাম তৃষ্ণা মেটায়। তবে সে নারীকে হতে হবে তাঁর সমগোত্রীয়। সম্রাটের আসনে যিনি অধিষ্ঠিত হন তিনি পুরুষ হলেও মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত কালিকটে। নারীরা সম্পত্তির মালিক হন। তিনিই নির্ধারণ করেন পারিবারিক সম্পত্তির হস্তান্তর কার কাছে কিভাবে হবে। একজন নারী আইনসম্মতভাবেই ৩ জন পুরুষের সঙ্গে সহবাস করতে পারে এবং তা করে থাকে। তবে এক দ্বিপ্রহর থেকে দ্বিতীয় দ্বিপ্রহরের মধ্যে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে মিলন নিষিদ্ধ। পুরুষের মতো নারীও বহুগামিনী। কালিকটের জনসাধারণের যে ব্যক্তিস্বাধীনতা আছে তা ইউরোপের কোথাও নেই। বর্ধিষ্ণু এই জনপদের লোকজন বেশ শৌখিনও বটে। সাধ্যমতো সোনারূপোর অলঙ্কার সিন্ধু ছেঁচে আনা পারসিক মুক্ত ধারণ করে তারা। ফুল তাঁদের বিশেষ প্রিয়। গোলাপ আর হাসনোহানা ফুলের বহু বাগিচা আছে এখানে। সূর্য ডোবার পর যখন সমুদ্র থেকে ঠান্ডা বাতাস ভেসে আসে নগরীর ভিতর, তখন ফুলের সুবাসে ভরে ওঠে চারপাশ। চাঁদের আলো রাতের বেলা মায়া ছড়ায় এ নগরীর ওপর, আবার দিনের আলোতে উদ্ভাসিত হয় কর্মচঞ্চল ব্যস্ত কালিকট নগরী। মন্দিরের মাথার ওপর বসানো স্বর্ণ কলসগুলো দুটি ছড়ায় সূর্যালোকে। এ নগরীতেই জন্মেছেন স্বজম্ভুনাথ। শৈশব, কৈশোর, যৌবন, মধ্যবয়স অতিক্রম করে তিনি এখন বার্ধক্যের সীমানায় উপনীত। এই নগরীর সঙ্গে জড়িয়ে আছে স্বজম্ভুনাথের জীবন। কালিকট বন্দর চোখে পড়তেই উদ্বেল হয়ে উঠল স্বজম্ভুনাথের মন। কতদিন পর তিনি আবার ফিরে এলেন তাঁর প্রিয় নগরীতে। পাড় থেকে কিছুটা তফাতে এসে দাঁড়িয়ে পড়ল ময়ূরপঙ্খী। জলের নাব্যতা কম, তাই আরও এগোনো যাবে না। কিন্তু বন্দরে পৌঁছবার পর চারপাশের পরিবেশ কেমন যেন অদ্ভুত মনে হল স্বজম্ভুনাথের। কোনো জাহাজকে তীরের দিকে আসতে দেখলেই লোকজন পাড়ের কাছে ভিড় করে দাঁড়ায় জাহাজ কি নিয়ে এসেছে তা দেখার জন্য। ছোট ছোট শালতিগুলো পিলপিল করে ছুটে এসে ঘিরে ফেলে জাহাজকে পণ্য অথবা যাত্রী পরিবহনের জন্য। হতে পারে মৃচ্ছকটিক পণ্যবাহী জাহাজ নয়, তবুও সমুদ্রজীবন কাটিয়ে সে যতবার ঘরে ফিরেছে ততবার তাকেই ঘিরে ধরেছে কিছু মানুষ। পতিতাদের দালাল জাহাজকে কাদামাটির ওপর দিয়ে যে প্রশিক্ষিত হাতিরা পাড়ে টেনে তোলে, তার মালিকরা জাহাজ যে উদ্বৃত খাবার রসদ নিয়ে ফিরেছে তা কম দামে কিনে নেবার লোকেরা, এবং অবশ্যই শুল্ক দপ্তরের লোকজন। কিন্তু আজ তাদের কারোরই দেখা মিলল না। মৃচ্ছকটিককে স্বাগত জানাবার জন্য কেউ ভিড় জমাল না তার গায়ে।
বন্দরে খুব সামান্য কয়েকজন লোক চোখে পড়ছে। স্বয়ম্ভূনাথের ময়ূরপঙ্খী যেখানে এসে থেমেছে তার কাছাকাছি আরও কয়েকটা জাহাজ দাঁড়িয়ে থাকলেও তা জনশূন্য বলেই মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরও যখন তাকে আপ্যায়নের জন্য কেউ এগিয়ে এল না, তখন জাহাজ থেকে দুটো নৌকো নামালেন স্বয়ম্ভূনাথ। গণিকা আর কৃতদাসীদের ময়ূরপঙ্খীতে নাখোদা বা ক্যাপ্টেনের তত্ত্বাবধানে রেখে কয়েকজন অনুচরকে নিয়ে সে দুটো নৌকাতে চেপে বসলেন তিনি। চড়ায় এসে আটকে গেল নৌকো। সামনের বেশ কিছুটা জমি নোংরা কাদামাটি ভরা। জোয়ারের সময় জলে ঢেকে যায় জায়গাটা। মাটির ওপর লাল কাঁকড়ার গর্ত। সিগাল আর লম্বা হাটগিলে পাখির দল ঘুরে বেড়াচ্ছে খাদ্য অন্বেষণে। জাহাজের নানা আবর্জনাও জমা হয় সেখানে। নৌকা থেকে নেমে সেই নোংরা কর্দমাক্ত পুতিগন্ধময় জায়গাটা অতিক্রম করে স্বয়ম্ভূনাথ উঠে দাঁড়ালেন শক্ত মাটিতে। অঞ্চলটা অত্যন্ত ঘিঞ্জি। চারপাশে ছোট বড় ঘরবাড়ি। নিচ শ্রেণীর মাল্লা মাঝি জাহাজ মেরামতকারী পণ্য ব্যবসায়ী ফডে দালালদের বাসস্থান। আছে অসংখ্য শুঁড়িখানা আর ছোট বড় বেশ্যালয়। আর তারই মাঝে দাঁড়িয়ে আছে পণ্য মজুতের জন্য ইটের তৈরি বিরাট বিরাট গুদামঘর। এইসব গুদামঘরে সারা বছর সুতি আর রেশমের কাপড়ের গাঁটরি উপচে থাকে। এছাড়াও থাকে মন মন এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি সহ নানা ধরনের মশলা, চন্দনকাঠ থেকে শুরু করে হাতির দাঁতও। এছাড়া নারকেল আর ছোবড়ার স্তূপ তো আছেই। কত বিচিত্র ধরনের মানুষ যে বন্দর অঞ্চলে ঘোরাফেরা করে পেটের জন্য তার হিসেব নেই। হিসেব নেই কত জাতের মানুষ এখানে আছে। হিন্দু, নায়ার, আরব, তুর্কি, পার্সিক, সিরীয়, চৈনিক থেকে শুরু করে আফ্রিকান কাফরিরাও। এখানে যেমন দেখা মেলে সবুজ পাগড়ি পরা হজযাত্রীদের, আর তেমনই দেখা মেলে সাদা ধুতি পৈতেধারী, কপালে বাহুতে চন্দনলেপা ব্রাহ্মণদের, যারা সমুদ্রে জাহাজ ভাসার আগে তার মঙ্গল কামনায় পূজা অর্চনার কাজ করে, গণৎকারের কাজ করে। আর অবশ্যম্ভাবী রূপে আছে অগণিত মাতাল, জুয়ারি, বেশ্যারা। যে কোনো বন্দরেই যাদের দেখা মেলে। বন্দরের বাইরের অংশে কোনো মানুষজন না থাকলেও ঘিঞ্জি অঞ্চলটার ভিতরে ঢুকতেই লোকজনের ভিড় দেখতে পেলেন স্বয়ম্ভূনাথ। স্থানে স্থানে উত্তেজিতভাবে জটলা করছে তারা। তিনি তাঁর ডেরার পথ ধরতে যাচ্ছিলেন, কিন্তু তাঁকে দেখতে পেয়ে পরিচিত এক ব্রাহ্মণ এগিয়ে এসে দাঁড়ালেন তাঁর সামনে। মৃচ্ছকটিক সমুদ্রে যাত্রা করার আগে এ ব্রাহ্মণই পূজা অর্চনা করেছিলেন। স্বয়ম্ভূনাথ ভেবেছিলেন যে ব্রাহ্মণ হয়তো জানতে চাইবেন তাঁর জাহাজ কোনো ম্লেচ্ছদেশে গেছিল কিনা। যদি গিয়ে থাকে তবে নগদ অর্থের বিনিময়ে তার জন্য প্রায়শ্চিত্ত করবেন ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ সেসব প্রশ্ন করলেন না। তিনি উত্তেজিতভাবে বললেন, কবে ফিরলেন? খবর শুনেছেন কিছু? স্বয়ম্ভূনাথ বললেন, আজই ফিরলাম। এখনই? কি খবর? ব্রাহ্মণ বললেন, বছরখানেক আগে যে পর্তুগিজ বণিকটাকে রাজা তাড়িয়ে দিয়েছিলেন সে আবার ফিরে এসেছে। এবার আর বণিকের বেশে নয়, সে এসেছে এখানকার বাণিজ্যের দখল নিতে। অ্যাডমিরাল ভাস্কো নামের লোকটা অনেক যুদ্ধ জাহাজ সঙ্গে এনেছে। হজযাত্রীদের মক্কা ফেরত একটা জাহাজকে সে মাঝ সমুদ্রে পুড়িয়ে দিয়েছে। তারপর কন্ননর হয়ে উপস্থিত হয়েছে এখানে। বন্দরের উত্তরে মাইল 3 দূরে সমুদ্রের মধ্যে সেই নৌবহর অবস্থান করছে। রাজা সামরিনকে তারা বার্তা পাঠিয়েছে যে অবিলম্বে সব আরব ব্যবসায়ীদের তাড়িয়ে দিতে হবে এবং তাদের হাতে কালিকট বন্দরের নিয়ন্ত্রণ তুলে দিতে হবে, নইলে নাকি তারা নিজেরাই বন্দরের দখল নেবে। ভাস্কো যেদিন হজযাত্রীদের জাহাজটা ধ্বংস করেছিলেন তার 3 দিনের মাথায় সেই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করেছিলেন স্বয়ম্ভূনাথ। তারপর ঝঞ্ঝার কবলে পড়ে যাত্রাপথ পরিবর্তন হওয়ায় মৃচ্ছকটিকের বন্দরে ফিরতে সময় লেগেছে আরও 4 দিন। অর্থাৎ হজ্জ যাত্রীদের জাহাজে আগুন লাগার পর একটা সপ্তাহ কেটে গেছে। তার মধ্যে ভাস্কো কন্ননরে পৌঁছে সেখানকার রাজার থেকে সামরিনের বিরুদ্ধে
যুদ্ধে সাহায্যের প্রতিশ্রুতি আদায় করে 3 দিন আগে কালিকট বন্দরের কাছে ঘাঁটি গেড়েছেন। এ ব্যাপারগুলো জানা ছিল না স্বয়ম্ভূনাথের। অবশ্য জানা থাকার কথাও নয়। ভাস্কর সঙ্গে স্বয়ম্ভূনাথের দেখা হয়েছিল মাস খানেক আগে মাঝসমুদ্রে। তাঁর সঙ্গে সেই সাক্ষাতের কথা ব্রাহ্মণকে জানানো সমীচীন মনে করলেন না স্বয়ম্ভূনাথ। ব্যাপারটা চেপে গিয়ে তিনি জানতে চাইলেন। তারপর ব্রাহ্মণ বললেন, রাজা অ্যাডমিরালের প্রস্তাবে রাজি নন। হওয়া সম্ভবও নয়। যুগ যুগ ধরে আরব ব্যবসায়ীরা এখানে আছে। কালিকটের সমৃদ্ধির মূলে তো ওরাই। কিন্তু পর্তুগিজ অ্যাডমিরালও তাঁর প্রস্তাবে অনড়। দফায় দফায় আলোচনা চলছে। রাজা সামরিন আজ 2 সঙ্গী সহ এক ব্রাহ্মণকে পর্তুগিজদের জাহাজে পাঠিয়েছেন আলোচনার জন্য। রাজা তাঁদের মাধ্যমে খবর পাঠিয়েছেন যে পর্তুগিজদের দাবি তাঁর পক্ষে মানা সম্ভব নয়। তাঁদের অন্য কোনো দাবি বা প্রস্তাব থাকলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু দুপক্ষই যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তবে মনে হয় যুদ্ধ বাধবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্দর ছেড়ে সবাই শহরের ভিতরে চলে যাচ্ছে। মালপত্রর গুদামও খালি করে ফেলা হবে। সবাই এখন অপেক্ষা করছে যে 3 জন লোককে পর্তুগিজদের কাছে পাঠানো হয়েছে তারা ফিরে এসে কী সংবাদ দেয় তার জন্য। তবে পরিস্থিতি খুব একটা সুবিধার নয় বলেই মনে হচ্ছে। কথাগুলো বলে এরপর আর দাঁড়াল না ব্রাহ্মণ। নতুন কোনো খবরের প্রত্যাশায় একটা ভিড়ের দিকে এগিয়ে গেল। ব্যাপারটার গুরুত্ব বুঝতে অসুবিধা হল না স্বয়ম্ভূনাথের। তিনি তো নিজের চোখেই দেখেছেন ভাস্কর নৌবহরকে। সার সার কামান বসানো আছে তার ডেকে। ওসব কামান সম্মিলিত জাহাজ নিয়ে কেউ বাণিজ্য করতে বেরোয় না, যুদ্ধ করতে বেরোয়। তাছাড়া ভাস্কর কালিকটে দুর্গ তৈরির কথাটা এক গণিকার মাধ্যমে শুনেছেন তিনি। রাজা সামরিন হিন্দু, স্বয়ম্ভূনাথও হিন্দু বলে রাজার আস্থাভাজন। রাজা বেশ কয়েকবার কুমারী কন্যা কিনেছেন স্বয়ম্ভূনাথের কাছ থেকে। যতই ভাস্কর কাছ থেকে তিনি যে পান নারী সরবরাহের বরাত পান, রাজা সামরিনের পাশেই দাঁড়াতে হবে তাঁকে। স্বয়ম্ভূনাথ তাঁর পার্শ্বচরদের বললেন, দ্রুত নৌকার ব্যবস্থা করে গণিকাদের কৃতদাসীদের আমার গণিকালয়ে নিয়ে এসো। আর নাবিকদেরও বন্দরে উঠে আসতে বলো। নাখোদাও যেন জাহাজ ত্যাগ করেন। এ কথা বলার পর স্বয়ম্ভূনাথের হঠাৎ মনে পড়ে গেল সেই ছোট্ট মেয়েটার কথা। দুবো পাহাড়ের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার পর কেন জানি স্বয়ম্ভূনাথের মনেও ধারণা জন্মেছে যে ওই বালিকা দৈব প্রেরিত। তার জন্যই রক্ষা পেয়েছে সবাই। স্বয়ম্ভূনাথের কথা শুনে তার নির্দেশ পালনের জন্য এগোচ্ছিল অনুচরেরা। কিন্তু তারা যাবার আগে তিনি তাদের নির্দেশ দিলেন, শুধু ওই বাচ্চা মেয়েটা, তার সঙ্গিনী বাদরিটা আর গণিকা ভর্তিকাকে আমার গৃহে আনবে। ওরা ওখানেই থাকবে। তার লোকজন চলে গেল মজুরপঙ্খী খালি করার ব্যবস্থা করার জন্য, আর স্বয়ম্ভূনাথ এগোলেন তাঁর বাড়িতে ফেরার জন্য। বন্দর থেকে একটু এগোলেই তার বিশাল গণিকালয়। অনেক কক্ষ সম্মিলিত বিশাল বাড়িটা। রাস্তার ধারে সার সার ঘরের সামনে দাঁড়িয়ে আছে খদ্দের প্রত্যাশী গণিকারা। সরু গলিটাতে সবসময় জাহাজিদের ভিড় লেগে থাকে। কিন্তু আজ সেখানে খদ্দেরের ভিড় নেই। গণিকারাই শুধু দাঁড়িয়ে আছে। প্রভুকে দেখতে পেয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল তারা।